হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা আহ, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 8 স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এটা অধ্যায় 8-এর পঞ্চম লেকচার। দ্যাট মিনস আমরা অলরেডি 4টা লেকচার দেখে ফেলছি। আজকে আমরা 5 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। সো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকের জার্নি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকে আমরা এই দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বলের ভ্রামক সম্পর্কিত ম্যাথগুলা নিয়ে। ওকে, সো গুরুত্বের বিবেচনায় এটা 1 স্টার। তারপর আমরা আলোচনা করব সদৃশ ও বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলা নিয়ে। ওকে, সো গুরুত্বের বিবেচনায় এটা ডাবল স্টার। সো আজকে হয়তো তোমরা নাক ছিটকাইতে পারো যে এই লেকচারে একটা 1 স্টার আর একটা 2 স্টার। আগের লেকচার গুলায় অনেকগুলো 3 স্টারের ম্যাথ ছিল বা টাইপ ছিল। হ্যাঁ, তো আমি বলবো এই দুইটা টাইপই কিন্তু গুরুত্বপূর্ণ, জানা উচিত। এবং তোমরা নতুন একটা ভিউ পাবা যে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তোমরা অনেক বড় করে করতা। ওকে, সার্টেন একটা ওয়ে মেনটেন করলে তোমরা দেখা যাবে কি যে অনেক ইজিলি ছোট আকারে এটা সমাধান করতে পারবা। ওকে, এবং এইখান থেকে আশা করি কিছু শর্টকাট শর্ট টেকনিকও তুমি এখানে গ্যাদার করতে পারো। ওকে, তো চলো আমরা প্রথমে টাইপ 9 বলের ভ্রামক সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, এমসিকিউ এবং রিটেনে দেখা যাচ্ছে কি এমসিকিউ তে রাজশাহী ইউনিভার্সিটিতে এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে। ওকে, রিটেনে এখন পর্যন্ত আসে নাই, বাট সামনে যে আসবে না এটা কেউ বলতে পারবে না। ওকে, সো ভালো করে পড়তে হবে। আচ্ছা, সো খেয়াল করো, এখানে এখানে একটা অবজেক্ট আছে, হ্যাঁ, বা একটা লাঠি বা দণ্ড আছে। সো আমরা এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি তখন কি হবে? আমরা জানি যে কোনো একটা বস্তুতে আমি যদি বল প্রয়োগ করি বা ফোর্স অ্যাপ্লাই করি তখন কি হয়। দেখো, আমরা জানি সূত্র সূত্র অনুসারে কি বলে, F = ma, তাই না? সো ফোর্স যেদিকে অ্যাপ্লাই করব তার ত্বরণ ওই দিকেই হবে, অথবা বেগের পরিবর্তন ওই দিকেই হবে, তাই না? তো সেম এখানে তুমি চিন্তা করো যে এই যে দণ্ড আছে এটার মাঝখানে যদি আমি বল প্রয়োগ করি তখন এটা কি হবে? মুভ করবে, তাই না? দেখি তো, এই দেখছো? ওকে, আমি একটা বল প্রয়োগ করছি, তাহলে কি হয়েছে? পুরো অবজেক্টটাই উপরের দিকে গেছে। ঠিক আছে, বাট এখন এই বল প্রয়োগের বিন্দুটা, এই বল প্রয়োগের বিন্দু যদি আমি একটু সরায় দেই তখন কি হবে? চলো এটা একটু দেখি। খেয়াল করো, সেম আর একটা অবজেক্ট। এখন আমি কি করব, এটা বল প্রয়োগের বিন্দুটা, ওকে, বল প্রয়োগের বিন্দু মাঝখানে না দিয়ে একটা কর্নারে দিয়ে দিলাম, তখন কি হয় খেয়াল করো তো। ওকে, সো প্রয়োগ বিন্দু যদি আমি একদম এন্ড পয়েন্টে দিয়ে দিই তখন কি হবে? সে ঘোরা শুরু করবে। এটা তুমি নিজের কলামের মধ্যেও বল প্রয়োগ করে দেখতে পারো যে আসলেই ঘুরে কিনা। ঠিক আছে, সো এটা খুবই কমন ফেনোমেনা। আচ্ছা, দ্যাট মিনস কি হয়েছে? বল প্রয়োগে ডিসপ্লেসমেন্ট তো হয় বা সরণ তো হয়, ঠিক আছে, এটা আমরা জানি। বল প্রয়োগে ঘূর্ণন প্রবণতাও দেখা যায়। ঠিক আছে, বল প্রয়োগে বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতাও দেখা যায়, যেটাকে আমরা বলের ভ্রামকের মাধ্যমে কি করতে পারি? মেজার করতে পারি। এখন আমরা এটাই দেখব, বল প্রয়োগে ঘূর্ণন প্রবণতা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো একটু সামনে আগাই। খেয়াল করো, এইখানে কি হয়েছে, লাইক এটা চিন্তা করো দরজা। ঠিক আছে, এটা হলো টপ ভিউ, আমরা দেখতেছি উপর থেকে দেখতেছি। সো এটা হলো ওয়াল। ওকে, এটা হলো উপর থেকে যদি দেখি ওয়ালকে তো এমন মনে হবে, তাই না? আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে এইখানে এই যে পয়েন্টটা, এটাকে বলা যায় হিঞ্জ। কি বলা যায়? হিঞ্জ। ওকে, সো এটা কি করতেছে, এই দরজাটাকে সে যে এখানে ঘুরবে, ওকে, সো ওই প্ল্যাটফর্ম তাকে ক্রিয়েট করে দিচ্ছে। ঠিক আছে, সো এটার রেসপেক্টে এটাকে বলা যায় ঘূর্ণন বিন্দু। ওকে, লাইক আগে কি ছিল দেখো, আগে কোন পয়েন্টের রেসপেক্টে সে ঘুরতেছিল? এই যে মাঝখানের একটা পয়েন্টের রেসপেক্টে। ঠিক আছে, মাঝখানের একটা পয়েন্টের রেসপেক্টে সে ঘুরতেছিল, তাই না? ওকে, সেম এইখানে খেয়াল করো, এখানে কি হবে? এই দরজাটা যদি ঘোরে তাহলে এই হিঞ্জের রেসপেক্টে কি হবে? ঘুরবে। ওকে, হিঞ্জের রেসপেক্টে সে ঘুরবে। আচ্ছা, এখন কথা হইছে এই যে ঘূর্ণন প্রবণতা কিসের রেসপেক্টে? ফোর্স বা বলের রেসপেক্টে যে ঘূর্ণন প্রবণতা, এটা আমরা একটু মেজার করার চেষ্টা করব। আচ্ছা, এই ঘূর্ণন প্রবণতাকে সাধারণত আমরা এম দ্বারা প্রকাশ করি। কেন? বলের ভ্রামকের ইংলিশ হলো মোমেন্ট অফ ফোর্স, ওই মোমেন্টের এম আমরা এখানে ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখি, এই যে এম, হ্যাঁ, এটা কার প্রপোর্শনাল? প্রথমত হইলো বল যদি আমি বাড়াই তাহলে একটা বস্তু কি হবে? আগে যতটুকু ঘুরতেছিল তার থেকে বেশি ঘুরবে। সিম্পল, তাই না? আগে যতটুকু ঘুরতেছিল এখন কি হবে? তার থেকে বেশি ঘুরবে। আচ্ছা, তাইলে আমি বলতেই পারি এম ইজ প্রপোর্শনাল টু এফ। বল বাড়াইলে কি হবে?
মোমেন্ট অফ ফোর্সও বাড়বে। নেক্সট, এখন তুমি এখানে একটু দেখো, এখন তুমি চিন্তা করো যে একদম দরজার মধ্যে নিজেই যাও, নিজে একটা এক্সপেরিমেন্ট করো, দরজায় কবজা অথবা হিঞ্জের খুব কাছাকাছি তুমি একটা বল প্রয়োগ করো, অথবা হিঞ্জের উপরে বল প্রয়োগ করো, যত বড় বলই হিঞ্জের মধ্যে অ্যাপ্লাই করো না কেন দরজা কিন্তু ঘুরবে না। কবজার মধ্যে তুমি যদি বল প্রয়োগ করো দেখবে যে দরজা ঘুরতেছে না, ঠিক আছে? সো দ্যাট মিনস এখানে আমি একটু ডিস্টেন্সের কথা বলি, লাইক এখানে অনেকগুলো ফোর্স দেয়া আছে, এটা হলো F1, ওকে, এটা হইলো F2, এটা হইলো F3, এটা হইলো F4, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো F1 ফোর্স, হ্যাঁ, সবগুলাই আমরা কি করলাম, ধরলাম সেম, সবগুলা ফোর্সই সেম, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো এই ফোর্স যদি আমি এখানে দেই একদম হিঞ্জের গোড়ায়, কি হবে? দরজা কিন্তু ঘুরবে না। আরেকটু দূরে দিলাম, হয়তো একটু ঘুরবে, আরেকটু দূরে দিলাম, দেখবে যে আর একটু বেশি ঘুরছে, একদম এন্ড পয়েন্টে দিলাম, আলতাটা টোকা দাও, দরজা মুভ করবে, ঠিক আছে? সো দ্যাট মিনস কি হয়, আমার রোটেটিং অ্যাক্সিস অথবা রোটেটিং পয়েন্ট অথবা ঘূর্ণন বিন্দুর সাপেক্ষে বল কত দূরে আমি অ্যাপ্লাই করছি এটাও ম্যাটার করে। ওকে, যত দূরে আমি অ্যাপ্লাই করব তত কি হবে, ঘূর্ণন প্রবণতা বাড়বে। ওকে, সো এইখানে একটু দেখি, এই যে ডিস্টেন্স, এই কি বলা যায়, এটাকে ও নাম দিলাম, এটা থেকে এটার ডিস্টেন্স কত, R4, এরপরেরটা হইলো কত, R3, এরপরেরটা হইলো এটাকে লিখতে পারি R2, এরপরেরটা হইলো R1, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। তো আমি এখানে আউটকামটা লিখে দেই যে মোমেন্ট অফ ফোর্স ইজ প্রপোর্শনাল টু R। ওকে, নেক্সট, এখন আরেকটা বিষয় যে আমি ফোর্স কত অ্যাঙ্গেলে প্রয়োগ করতেছি, ঠিক আছে? লাইক এখানে চিন্তা করো, তুমি নর্মালি দেখো আমরা জাস্ট কি করতেছি, এখানে প্রমাণের থেকে জিনিসটা ফিল করার চেষ্টা করতেছি। কেন? কারণ এই টপিকটা অনেকে মানে তোমাদের সিলেবাসে এখন আর নাই। ওকে, সরাসরি এটা অ্যাকচুয়ালি আমাদের কি বলা যায়, ম্যাথ বইয়ে এটা আলোচনা করে নাই, অনেক বইয়ে আলোচনা করে নাই, সো অনেকের কাছে এটা নতুন মনে হইতে পারে, বাট অ্যাডমিশনের ক্ষেত্রে এটা অনেক কি বলা যায় যে টাইম সেভ করতে পারে, ঠিক আছে? এই প্রসেস অ্যাপ্লাই করলে কি হবে, আমাদের ম্যাথে টাইম সেভ হবে, ঠিক আছে? লাইক এখানে দেখবে যে আমরা যে আউটকামটা পাচ্ছি এটা যদি সরাসরি অ্যাপ্লাই করি দেখবে যে কি হইতেছে, যে আমরা আগে যত সময় নিয়ে ম্যাথটা করতে পারতাম এখন আরো কম সময় লাগবে। ওকে, আচ্ছা, সো এই যে বলের ভ্রামকের যে কনসেপ্ট, হ্যাঁ, আমরা এখন লাস্ট পোর্শনে চলে আসছি, সেটা হইলো আমরা দেখছি যে মোমেন্ট অফ ফোর্স বা ঘূর্ণন প্রবণতা, ফোর্স যদি বাড়ায় তাহলে কি হবে, প্রবণতা বাড়বে, দূরত্ব যদি বাড়ায় প্রবণতা বাড়বে। আরেকটা হইলো অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে সে কি করতেছে, অ্যাপ্লাই করা হইতেছে। ওকে, লাইক এখানে চিন্তা করো, এটা হইলো ধরো দরজা, পাল্লা, ঠিক আছে, দরজার পাল্লা। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি একদম সরাসরি কি করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্সটা অ্যাপ্লাই করি, ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমি ম্যাক্সিমাম আউটপুট পাবো, ঠিক আছে? সো সে এইদিকে একটা ঘোরার প্রবণতা তার ক্রিয়েট হবে। ওকে, কার রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে। আশা করি বুঝতে পারছো। বাট আমি যদি ফোর্সটা একদম পাল্লার সমান্তরালে দেই, ঠিক আছে, এই যে পাল্লার সমান্তরালে দেই, তাহলে কি ঘুরবে? সো এই ক্ষেত্রে কি হবে, ম্যাক্স হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আউটকামটা ম্যাক্সিমাম হবে। ওকে, কিসের আউটকাম, ঘূর্ণন প্রবণতা এম ম্যাক্স, ঠিক আছে? বাট এইখানে কি হবে, মিনিমাম। ওকে, এই ক্ষেত্রে কি হবে, মিনিমাম হবে। লাইক এটাকে একটু স্মুচ করে দিচ্ছি, খেয়াল করো, এই ক্ষেত্রে এম মিনিমাম হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে? মিনিমাম ভ্যালু কত, 0। ওকে, তো এখানে অ্যাঙ্গেলের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এটাকে কার সাথে তুলনা করা যায়, খেয়াল করো, sin 90 = 1, ঠিক আছে, আবার sin 0 = 0। সো আমি কি করতে পারি, এটাকে এই অ্যাঙ্গেলটাকে রেশিওতে কনভার্ট করে নিই। এখানে বলাই যায় যে ঘূর্ণন প্রবণতা কার সাথে, কার প্রপোর্শনাল, খেয়াল করো, সাইন থিটার প্রপোর্শনাল, ঠিক আছে? এবং তুমি বুঝতেই পারতেছো যে এখানে অ্যাকচুয়ালি থিটার ভ্যালু 0 থেকে 90 পর্যন্তই হইতে পারে। হ্যাঁ, লাইক তুমি এখন ধরো যে এমন যদি অ্যাপ্লাই করি তাহলে কি করবো, থিটার ভ্যালু কত হবে, তুমি এটা কেন নিবা? ওকে, তুমি স্থূলকোণ কেন নিবা, তুমি তো সূক্ষ্মকোণ এটাই নিতে পারো, তাই না? সো তুমি অ্যাকচুয়ালি এই যে থিটার ভ্যালুটাকে 0 থেকে 90-র মধ্যে সীমাবদ্ধ করতে পারো, ঠিক আছে? যাই হোক, এটা নিয়ে একটু পরে আমরা আরেকটু আলোচনা করব। আচ্ছা, এখান থেকে কি লেখা যায়, সুতরাং লেখা যায় m is proportional to r f sin theta। ওকে,
অথবা আমি যদি এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিয়ে আসি, খেয়াল করো, m ইকুয়াল টু কি হবে দেখি, m ইকুয়াল টু কে আর এফ সাইন থিটা। আশা করি সবাই বুঝতে পারছো। প্রশ্ন হলো কে এর ভ্যালু কত, কে এর ভ্যালুকে আমরা 1 রাখার চেষ্টা করি। সো এটাকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে m যদি 1 নিউটন মিটার হয়, এফ যদি 1 নিউটন হয়, ওকে, আর যদি 1 মিটার হয়, ঠিক আছে, এবং সাইন থিটার ভ্যালু আমরা কত ধরতেছি 1, মানে 90 ডিগ্রি, একদম ম্যাক্সিমাম আউটপুট। ঠিক আছে, যদি এমন হয়ে থাকে তখন দেখা যায় কি কে এর ভ্যালু শুধু 1 আসে। ঠিক আছে, ওকে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের সূত্রের মধ্যে দেখা যাচ্ছে। যাই হোক, সো খেয়াল করো এখানে আমরা মোটামুটি একটা সূত্র কিন্তু পেয়ে গেছি। সো কে এর ভ্যালু যদি 1 হয়, প্রপোর্শনাল কনস্ট্যান্ট যদি আমি 1 বলতে পারি, তাহলে এখানে m ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, এটা কি ক্রস গুণনের মতো না, আর এবং এফ ভেক্টর দুইটা ক্রস গুণন। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এবং ক্রস গুণন করে যে আউটপুটটা পাচ্ছি এটাই কি মোমেন্ট অফ ফোর্সের ভ্যালু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কিছু কথা বলবো। এখানে বিস্তর আলোচনা করছি, এখানে আমরা মেইন প্রমাণের থেকে জিনিসটা ফিল করার চেষ্টা করছি যেটা অ্যাকচুয়ালি কেমন। ওকে, সো আমরা এই সূত্রটাকে আর একটু ইজি বানাবো আমাদের প্রয়োগ করার মতো, যাতে ম্যাথ দেখার সাথে সাথে আমরা প্রয়োগ করতে পারি, ওই স্টেজে নিয়ে যাব এখন। ওকে, খেয়াল করো এখানে একটা ছবি দেয়া আছে। হ্যাঁ, এটা হইলো ঘূর্ণন বিন্দু। ঠিক আছে, যার রেসপেক্টে আমার অবজেক্টটা ঘুরবে। অবজেক্টটা কোনটা? এটা হলো অবজেক্ট। ওকে, সো এটা হলো ঘূর্ণন বিন্দু। এখন তুমি চিন্তা করো, এটা থেকে, এই পয়েন্ট ও থেকে কি হয়েছে, এ পয়েন্টে এটা বস্তু, এই যে ও পয়েন্টের রেসপেক্টে ও এ বস্তুর উপর এ বিন্দুতে কি করছি, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, এবং কত দূরে, আর একক দূরে আমি কি করছি, অ্যাপ্লাই করছি, আর দিকের কারণে এটাকে ভেক্টরে কনভার্ট করে দিচ্ছি। আচ্ছা, তাদের তুমি চিন্তা করো যে এটা যদি দরজার পাল্লাই হয়ে থাকে, আমরা কিন্তু একদম 90 ডিগ্রি বরাবর অ্যাপ্লাই করি নাই, এটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে করছি। ওই অ্যাঙ্গেলটা কত, এটা হলো থিটা। ঠিক আছে, এখন আমরা কি জানি, আমরা জানি m ইকুয়াল টু কি হবে, আর এর ভ্যালু ইন্টু এফ এর ভ্যালু কি হবে, সাইন থিটা। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই যে এফ তো আছেই, আর আর সাইন থিটা, ওকে, এটাকে কি লেখা যায়, আর সাইন থিটাকে কি লেখা যায়, আর সাইন থিটা, তাই তো? আচ্ছা, আমরা সাইন থিটার ভ্যালুটাকে একটু বের করার চেষ্টা করি। এই যে সাইন থিটা, সো থিটার রেসপেক্টে এটা হলো লম্ব, ও বি দিয়ে দিচ্ছি। ওকে, এটা হলো লম্ব ও বি, আর অতিভুজ কোনটা, ও এ। তাইলে এখন তুমি চিন্তা করো, ও বি এটা যেহেতু পারপেন্ডিকুলার ডিসটেন্স বুঝাইতেছে, এটাকে আমি ডি দিয়ে দিচ্ছি। ওকে, লম্ব দূরত্ব ডি। আচ্ছা, তাইলে ও বি ইকুয়াল টু কি হবে, ও এ সাইন থিটা। ও এ কি জিনিস, ও এ হইলো আর, আর সাইন থিটা। ঠিক আছে, তাইলে আমি এখানে কি লিখতে পারি বলতো, ও বি মানে হইলো ডি। ঠিক আছে, ডি ইকুয়াল টু আর সাইন থিটা। তাইলে এফ ইন্টু ডি আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দ্যাট মিনস এখন একটা সহজ সমাধান তোমরা পেয়ে গেছো। কি হলো বলতো, মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক, মানে আমরা যে সূত্রটা এই লেকচার জুড়ে অ্যাপ্লাই করবো সেটা কি, বল, ওকে, ফোর্স, যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি, ইনটু ঘূর্ণন বিন্দু থেকে ওই বলের লম্ব দূরত্ব। ঠিক আছে, ওই বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব হবে। আমি আবারও বলি, বলের ভ্রামক ইকুয়াল টু কত, ওই ফোর্স যে বলটা আমি অ্যাপ্লাই করছি, এবং কি হবে, ঘূর্ণন বিন্দুর সাপেক্ষে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব গুণ করে দিলে আমরা কিন্তু বলের ভ্রামকটা পেয়ে যাব। এত কিছুর দরকার নেই। বাট যেহেতু এটা ইনিশিয়াল স্টেজে ছিল, অনেকে এটা আমার মনে হয় এর আগে পড়ো নাই। ওকে, তো এই কারণে আমি জিনিসটা ফিল করানোর চেষ্টা করছি, যতটুকু আমাদের দরকার ততটুকুই দেখাইছি। ওকে, আচ্ছা, সো এখানে একটু দেখি যে আমরা একটু আগে যে জিনিসটা প্রমাণ করছি, বলের ভ্রামক ইকুয়াল টু কি, ফোর্স ইনটু লম্ব দূরত্ব। ঠিক আছে, ঘূর্ণন বিন্দু থেকে ওই বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। আচ্ছা, এখন কিছু ইনসিডেন্ট, লাইক এটা হইলো ও হইলো ঘূর্ণন বিন্দু, এটা থেকে ডি দূরত্বে, এই যে ডি দূরত্বে এ বি বরাবর পি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, পি ফোর্স আমরা অ্যাপ্লাই করছি। ও থেকে ডি দূরত্বে এ থেকে বি বরাবর পি ফোর্স আমি অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটা এটা কেমন, এই ফোর্সটা কোন দিকে দেখো তো, নিচ থেকে উপরে। ওকে, সো এটার ডিরেকশন কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা মানে অ্যান্টি ক্লকওয়াইজ কে সাধারণত প্লাস ধরি, বাট এটা একটা কনভেনশন
ঠিক আছে, লাইক মানে এটাকে যে প্লাস ধরতে হয় এমন না, তুমি যদি বলো অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস, তাহলে ক্লকওয়াইজ হয়ে যাবে প্লাস। ঠিক আছে, সো শুরুতে এটা ডিফাইন করে দিতে হয় যে কোন দিকটাকে আমরা প্লাস ধরতেছি এবং কোন দিকটাকে মাইনাস ধরতেছি। লাইক এখানে বলা আছে যে অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ, এবং এটাই ধরার চেষ্টা করবো আর কি। ওকে, তাহলে দেখা যাবে যে প্রসেসের মধ্যে একটা সিমিলারিটি আসছে। ওকে, সো খেয়াল করো, অ্যান্টি ক্লকওয়াইজ কে আমি পজিটিভ ধরছি, তাহলে এইখানে এইটার বলের ভ্রামক কত হবে আমরা জানি, ফোর্স ইন্টু কি হবে, ঘূর্ণন বিন্দু থেকে ওই ফোর্সের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। ওকে, পি ইন্টু ডি, আর সামনে কি বসবে, প্লাস বসবে, এখানে প্লাস আর দিলাম না। ওকে, বাট এইখানে কি হবে, এটা এখন বি থেকে এ এর দিকে ফোর্সটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, সো এখানে হবে এম ইকুয়াল টু মাইনাস পি ইন্টু ডি ড্যাশ, ড্যাশ দেয়া আছে কিন্তু এখানে। ঠিক আছে, ডি না ড্যাশ দেয়া আছে, ডি ড্যাশ। ওকে, বাট একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হইলো আমার ঘূর্ণন বিন্দুতেই যদি আমি কি করি, ফোর্সটা অ্যাপ্লাই করি, তখন বলের ভ্রামক কত হবে, অথবা ঘূর্ণন প্রবণতা কেমন হবে, 0 হবে। ওকে, লাইক তুমি চিন্তা করো দরজার কবজা, হ্যাঁ, যেমন এইখানে, হ্যাঁ, লাইক এটা আমার মানে এই হাতটাকে আমার মানে তুমি চিন্তা করো যে পাল্লা, ঠিক আছে, এই অংশটুকু পাল্লা আর এখানে জয়েন্ট। ওকে, এখন তুমি চিন্তা করো দরজা এইভাবে মুভ করবে। ঠিক আছে, তুমি যদি এখানে দাও মুভ করতে পারে অনেক ইজিলি। ওকে, দিলে বন্ধ হইলো, এখানে দিলে খুললো, আলটো করে টোকা দাও, দেখবে যে একটু নড়তেছে, ঘুরতেছে এটার রেসপেক্টে। বাট এইখানে ফোর্স দাও, তখন কি হবে, এখানে ফোর্স দিলে দেখবে যে পাল্লা তো আর ঘুরতেছে না, তাই না? ওকে, সো ঘূর্ণন পয়েন্টে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করে দাও, তখন কি হবে, বলের ভ্রামকের মান 0 হবে, অথবা ঘূর্ণন প্রবণতা কি হবে, 0 হয়ে যাবে। ওকে, সো এখানে এটা লেখা আছে ফোর্স আছে, বাট এই বিন্দু থেকে বলের ক্রিয়া রেখার দূরত্ব কত, 0, তাইলে ঘূর্ণন প্রবণতা কত হবে, আন্ডা হবে। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল, খুবই সুন্দর ছিল। এখন এই জিনিসগুলো আমরা সামনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটু দেখি, এখানে কি হয়েছে, একটা অবজেক্ট আছে, এখন এই অবজেক্টের মধ্যে আমরা কি করতেছি, 5টা ফোর্স অ্যাপ্লাই করে দিচ্ছি, F2 F3 F4। হ্যাঁ, এটার 4টা পয়েন্টে, 5টা না সরি 4টা পয়েন্টে 4টা ফোর্স আমরা অ্যাপ্লাই করছি, এন্ড বুঝাই যাচ্ছে এটা ঘুরতে পারে। ঠিক আছে, কর্নারে যেহেতু ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে, ঘুরতে পারে, এই যে এই পয়েন্টের রেসপেক্টে সে ঘুরতে পারে। এখন কথা হইলো কিভাবে আমরা এটা মেজার করব, আমাদের এখানে লম্ব দূরত্ব লাগবে, এটা যদি ও হয়ে থাকে, এটা থেকে এটার লম্ব দূরত্ব, এটা থেকে এটার লম্ব দূরত্ব, এটা থেকে এটার। ওকে, সো এটাকে আমি D1, এটা হলো D2, এটা হলো D3, এটা হলো D4, শেষ। ওকে, আচ্ছা, এখন এই ও পয়েন্টের রেসপেক্টে ঘূর্ণন প্রবণতা কেমন হবে, এটা আমরা একটু মেজার করব। এটা ইকুয়াল টু কত, খেয়াল করো, আমি বললাম কি অ্যান্টি ক্লকওয়াইজ কে আমি বললাম প্লাস। ঠিক আছে, মানে ক্লকওয়াইজ কে বললাম প্লাস, তাহলে F1 অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, তাহলে প্লাস F1 D1। এরপর এটা আবার ক্লকওয়াইজ ডিরেকশন আছে, তাহলে কি হবে, মাইনাস F2 D2, শেষ। এরপর এটা কি, আবার এটা হইলো ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, মাইনাস F3 D3। আবার এটা কি, এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ 4, F4 আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, প্লাস কি হবে, F4 D4, শেষ। এগুলা ক্যালকুলেট করো, তাহলে তুমি ঘূর্ণন প্রবণতার এটা ভ্যালু তোমরা পেয়ে যাবা, বলের ভ্রামকের মান তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, এখন চলো এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ, এটা একটু সলভ করব। ওকে, এটা আমরা বিস্তারিত প্রমাণ করব, সলভ করার চেষ্টা করব, এরপর এটা শর্টকাট দিয়ে দিব, দেখা মাত্রই তুমি আনসার বলে দিতে পারবা। ওকে, লাইক এখানে চিন্তা করে কি বলছো, ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটা খুঁটির সাথে, এই যে ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটা খুঁটি আছে নীল আকৃতির। আচ্ছা, খুঁটির সাথে 40 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে। ওকে, এবং অপর প্রান্তে একটি লোক নির্দিষ্ট বল প্রয়োগে টানছে, খুঁটিটির কত উচ্চতায় দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজ হবে। আচ্ছা, এখানে একটু আমরা বোঝার চেষ্টা করি, এটা হলো খুঁটি। ওকে, এটার এই পয়েন্টে কি করছে, একজন মানুষ দড়ি বাঁধছে, এবং দড়ির দৈর্ঘ্য হইল 40 মিটার। ঠিক আছে, 40 মিটার এত বলছে, এবং এই ব্যক্তি যেহেতু দড়ি ধরে টানতেছে, তাহলে দড়িটা টান টান অবস্থায় থাকবে, এবং ডিরেকশন কি হবে, এইদিকে হবে। সো এটা জানি না কত ফোর্সে টানছে, আমি বললাম যে F ফোর্সে টানছে, বলে নাই তো কত ফোর্সে টানছে। আচ্ছা, নেক্সট, এই যে টানতেছে, এখন ওর খায়াস হইলো কি এটাকে উল্টায় ফেলে দিবে, বুঝছো, এটাকে আমরা মুভ করাবে, দ্যাট মিন্স কোন পয়েন্টের রেসপেক্টে মুভ হবে, এই যে এই পয়েন্টের রেসপেক্টে, এটাকে দিলাম ও, ওই দেখা যায় এ, ওই আমাদের বি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আর কিছু বলছে?
40 মিটার, এক প্রান্তে লোক আছে টানতেছে। আচ্ছা ওকে, সো যা আমরা করে ফেলছি। এখন আমার কথা হইলো কি যে এ ও মানে কত উচ্চতায় দড়ি বাঁধলে তার জন্য সহজ হবে বিষয়টা, ঠিক আছে? ওই হাইটটা আমাদের মেজার করতে হবে, এ ওটা আমাদের বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন খেয়াল করো, এখন আমরা একটা কাজ করব, সেটা হইলো আমরা বলের ভ্রামকের ব্যাপার স্যাপার এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, সে যখন উল্টিয়ে ফেলা সহজ হয়ে বলছে, সো আমরা ওই জিনিসটা এখন একটা মাথায় রাখবো। এখানে উল্টিয়ে ফেলা সহজ মানে কি, তাকে ওই পয়েন্টের রেসপেক্টে, এটা ধরো খুঁটি, এই পয়েন্টের রেসপেক্টে ঘুরাইতে হবে, ঠিক আছে, ফেলে দিতে হবে। ওকে, যত ঘূর্ণন প্রবণতা বাড়বে ততই তো সহজ হবে, তাই না? আমার দরকার হইলো এই যে এই পয়েন্টের রেসপেক্টে এটাকে ঘুরানো। ওকে, আচ্ছা, সো আমি ওই প্রবণতাটা বাড়াবো অথবা বলের ভ্রামকের মান সর্বোচ্চ করার চেষ্টা করব। শেষ। সহজ কখন হবে? যখন বলের ভ্রামকের মান আমরা কি করব, আমরা এটাকে বাড়ানোর চেষ্টা করবো, সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এটা হলো আমাদের টার্গেট। ওকে, সো চলো এখন দেখো এই পয়েন্টের রেসপেক্টে এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হয়, এটা ও, এটা ডি। শেষ। ওকে, তাইলে এই ও পয়েন্টের রেসপেক্টে তার বলের ভ্রামক কত হবে, এফ ইন্টু ওডি। এখন প্রশ্ন হইলো ওডির ভ্যালু কত, প্রশ্ন হইলো ওডির ভ্যালু কত। এখন ওডি যেহেতু আসছে, এটাকে ধরে নিলাম থিটা, ঠিক আছে, ধরলাম আর কি এটা থিটা। আচ্ছা, এখন তুমি চিন্তা করো থিটা যদি হয়ে থাকে, এখন ওডি কে নিয়ে আমরা একটু জিনিসপাতি বানানোর চেষ্টা করি। ওকে, তো খেয়াল করো, ওডি যদি এখানে হয়ে থাকে, ওডি কে আমরা কি লিখতে পারি, লাইক এটাকে সাইন থিটার আকারে কি লেখা যায়, দেখি তো। সাইন থিটা ওডি, এই যে হ্যাঁ, ওডি কে নিয়ে আমি সাইন থিটা তো বানাইতেই পারি। তাহলে কি হবে এখানে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ওবি। ওকে, তাহলে ওবি ইকুয়াল টু কত, ওবি ইকুয়াল টু হবে ওডি, সরি ওডি ইকুয়াল টু কি হবে, উল্টা লিখছি, এখানে হবে ও বি ইকুয়াল টু হবে ওডি, ওয়েট আবার কি করতেছে এটা, খেয়াল করো, ওডি ইকুয়াল টু কি হবে, ওডি ইকুয়াল টু হবে ওবি সাইন থিটা। আবেগের বসে আমি বারবার ওবি লিখতেছিলাম, যাই হোক। সো খেয়াল করো, দ্যাট মিনস এখন আরেকটা আননোন, ওবিও তো জানি না, ওবি জানি না তো। সো এখন আমরা ওবি কে নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। খেয়াল করো, তাইলে এই ওবি থিটার সাথে ওবির কি সম্পর্ক, থিটার সাথে এটা হলো ভূমি, তাহলে এখানে বোঝাই যাচ্ছে কস থিটার ব্যাপার স্যাপার আমি আনতে পারি। ঠিক আছে, কস থিটা ইকুয়াল টু কি হবে, ওবি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই তো এবির মান তো আমি জানি, দেখছো? তাহলে ওবি ইকুয়াল টু কি হবে, এবি কস থিটা। ঠিক আছে, এবি কস থিটা। তাইলে এখন খেয়াল করো, ওডি ইকুয়াল টু কি লেখা যায়, ওবি, ওবি ইকুয়াল টু কত, এবি কি হবে কস থিটা, আর এখানে সাইন থিটা আছে। সো আমরা কি করছি, ওবি এর জায়গায় এবি কস থিটা বসাই দিছি। ঠিক আছে, আচ্ছা এখন তুমি চিন্তা করো, আমি যদি কি করি, যে নিচে দেখো এখানে 2 গুণ করে নিচে 2 ভাগ করি, তাহলে কি হবে, এবি ডিভাইডেড বাই 2 হবে, আর এখানে যদি 2 গুণ করে 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটা হবে। শেষ, সাইন 2 থিটা আমরা এখানে পাবো। ওকে, এই তো ওডির মান। তাহলে আশা করি এখন বুঝতেই পারতেছো যে আমরা অ্যাকচুয়ালি এখানে কি করব। আমি এখানে দেখাই, খেয়াল করো, তাইলে ঘূর্ণন প্রবণতা এম ও, ও পয়েন্টের রেসপেক্টে কি হবে, ওডি, ওডির ভ্যালু কত, এ বি ডিভাইডেড বাই 2 ইন্টু কত, সাইন 2 থিটা। ওকে, সাইন 2 থিটা, আশা করি বুঝতে পারছো। এখন তুমি চিন্তা করো, এটার ভ্যালু যদি ম্যাক্স হইতে হয়, তাহলে এটা মাস্ট বি কত হইতে হবে, 1 হইতে হবে, সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম হইতে হবে। ওকে, আচ্ছা তাইলে এখন এখন আমাদের কথা হইলো কি, এই যে সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম, তাই তো? তাহলে সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হবে, যদি 2 থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় অথবা থিটার ভ্যালু কত হয় 45 ডিগ্রি হয়। ওকে, 45 ডিগ্রি, তাইলে কি হবে, ম্যাক্সিমাম পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা এখন এটা যদি 45 ডিগ্রি হয়ে থাকে, আমার দরকার হইলো ওএ, ঠিক আছে, এই অংশটুকু। ওকে, তাইলে এখন এবির সাথে এটার কি সম্পর্ক, আমরা এখানে একটা কাজ করি, cos 45 ডিগ্রি যদি অ্যাপ্লাই করে দেই, তাহলে এখানে পাওয়া যাবে ভূমি কত, cos 45 ডিগ্রি না, sin 45 ডিগ্রি অ্যাপ্লাই করতে হবে, এটা রেসপেক্টে তো এটা লম্ব, তাই না? তাহলে এটাকে sin 45 ডিগ্রি অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, sin 45 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, লম্ব কত, এও ডিভাইডেড বাই এবি। ওকে, তাহলে এখানে আছে এটা হলো 1 ডিভাইডেড বাই √2, আর এও, আর এটা কত, এবি, তাই তো?
তাহলে এখন একটা কাজ করি, দেখো আমার দরকার হইলো এও ইকুয়াল টু কত হবে 1/√2 অথবা ab/√2, ঠিক আছে, ab/√2। আচ্ছা ab এর ভ্যালু কত, ab এর ভ্যালু হইলো 40 আর এখানে √2 আছে, ঠিক আছে। আনসার কি মিলছে, দেখেন সব 40। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যায় 20√2 লেখা যায়, নিজ দায়িত্বে ক্যালকুলেশন করো। ওকে, আনসার কত হবে 20√2। প্রশ্ন হলো আসলে কি এটা এত বড় না, এটা তো তোমাদের আমি জাস্ট প্রমাণ ব্যাখ্যাটা দেখানোর জন্য বিস্তারিত আলোচনা করছি। হ্যাঁ, এখন দেখো এটা শর্টকাট, এখন এইটার শর্টকাট নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। খেয়াল করো, যদি এমন বলে যে ভূমি থেকে কত উচ্চতায় দড়িটা বাঁধলে কি হবে, আহ উল্টিয়ে ফেলা সহজ হবে, সো এটাকে আমরা এর মাধ্যমে লিখতে পারি কি হবে, দড়ির দৈর্ঘ্য ওকে ডিভাইডেড বাই √2, ঠিক আছে, দড়ির দৈর্ঘ্য ডিভাইডেড বাই √2। ওকে, তো দড়ির দৈর্ঘ্য হইলো 40 আর এখানে কি আছে √2, তাহলে দেখো 20√2। আর এটা কোত্থেকে আসছে এই সূত্রটা, এইটাই আমরা এখানে প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে। আহামরি বড় এমনও না, বাট স্টিল তুমি যদি এই পুরোটা প্রমাণ করে সলভ করতে চাও অনেক টাইম কনজিউম করবে, এটা সত্য। বাট আমরা মনে হয় যে এই যে শর্টকাটটা কিভাবে আসছে এবং মনে রাখা এখন একটু সহজ হবে, যেহেতু আমরা লং কাটটা জানি। ওকে, যাই হোক, বেশ সুন্দর একটা ম্যাথ ছিল, আশা করি সবাই এটা বুঝতে পারছো। চলো আরো একটা ম্যাথ করি। খেয়াল করো এখানে কি বলছে, এবিসি ত্রিভুজে, ওকে, এ বি সি, এবিসি ত্রিভুজে বিসি, এই যে বি থেকে সি বরাবর, ওকে, দেন সি থেকে এ বরাবর, এ থেকে বি বরাবর যথাক্রমে পি কিউ আর বলে লব্ধি ত্রিভুজের পরিকেন্দ্রগামী। প্রমাণ করতে হবে যে পি কজ এ প্লাস কিউ কজ বি প্লাস আর কজ সি ইকুয়াল টু কি 0। আচ্ছা, আবারও দেখো এবিসি ত্রিভুজে বিসি, তারপরে সি এ, ওকে, দেন কি হয়েছে বলতো, এবি বরাবর পি কিউ এন্ড আর, মানের তিনটা বল আমরা কি করছি, প্রয়োগ করছি, ঠিক আছে, নিচের দিকে। ওকে, সো প্রথমে হলো বি থেকে সি এর দিকে, সি থেকে এ এর দিকে, এ থেকে বি এর দিকে, শুধু দিকের কথা বলছে। ওকে, মানের কথা এখানে বলে নাই যে একদম বিসির সমান হবে কিনা, যদি সমান হইতো তাহলে এখানে লব্ধি কিন্তু শূন্য হইতো। আচ্ছা, এখন খেয়াল করো, এখন এই ইনসিডেন্টের মধ্যে বলছে কি তাদের যে রেজাল্টেন্ট এটা কোন কোন পয়েন্ট দিয়ে যায়, একদম পরিকেন্দ্র দিয়ে যায়। ওকে, একদম পরিকেন্দ্র দিয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে বাকিগুলারে আমি কি করি, আন্ডা বানাই দিই, শূন্য বানাই দিই। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করব, আমরা এই পয়েন্টের রেসপেক্টে তাদের বলের ভ্রামকটা বের করার চেষ্টা করব, ঠিক আছে। এই পয়েন্টের রেসপেক্টে তাদের বলের ভ্রামকের মান আমরা একটু বের করার চেষ্টা করব। ওকে, সো এটাকে সাদা কালি দিয়ে এখন একটু লিখবো আমরা। খেয়াল করো, এখান থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার আগে তোমরা একটু নিজে একটু চিন্তা করো যে পরিকেন্দ্র অথবা পরিবৃত্ত আমরা কিভাবে বানাই। একটা ত্রিভুজের তিনটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে, যে পয়েন্টে ছেদ করে ওইটাই হলো পরিকেন্দ্র। দেন ওই কেন্দ্র থেকে আমরা কি করি, ওই পরিবৃত্তটা বানানোর চেষ্টা করি, ঠিক আছে। সো লাইক এখানে তুমি চিন্তা করো, এইটা হইল একটা লম্ব সমদ্বিখণ্ডক, ওকে, এইটা হইলো একটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা কি, এইটা আর একটা লম্ব সমদ্বিখণ্ডক। আশা করি সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে। এইগুলো মানে একটু সুন্দর করে দেই, এত লম্বা না করি। ওকে, আর একটু সুন্দর করে আমি আঁকতেছি। সো খেয়াল করো এখানে কি হবে, এটা যদি ও পয়েন্ট হয়ে থাকে তাহলে এখানে একটা লম্ব আছে, এখানে একটা লম্ব আছে, এখানে একটা লম্ব আছে, ঠিক আছে। হ্যাঁ, বেশি দাগাইলে আবার একটু ঝামেলা আছে। ওকে, নেক্সট, এখানে পিটা স্মুথ হয়ে গেছে, এই তো পি ফোর্স। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সেটা হইলো এই তিনটা ফোর্স আমরা জানি পি কিউ আর, বাট এখানে তাদের লম্ব দূরত্বটা কত ও এর রেসপেক্টে, এইটা আমরা কিভাবে বের করব। ওকে, এটাই এখন চ্যালেঞ্জ। আমরা এখন এই পয়েন্টে একটু ফোকাস করি। হ্যাঁ, খুব বেশি জিনিস এখানে লিখবো না, না হলে অনেক ইনফরমেশনের কারণে দেখা যাবে যে আমাদের মুখ্য জিনিসটাই বাদ চলে গেছে। আচ্ছা, এটাকে ও যদি বলি, জাস্ট এটাকে আমি ডি পয়েন্ট দিচ্ছি, বি ও ডি আর সি ও ডি। আশা করি এই লাইনগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলো হলো রেডিয়াস, নিঃসন্দেহে এগুলা কি, এগুলা হইলো রেডিয়াস। ওকে, আচ্ছা, সো এখন নর্মালি তুমি চিন্তা করো এই যে ওডি, এই লেন্থ আমি কিভাবে বের করতে পারবো। খেয়াল করো, এটা যদি এ হয় তাইলে
আমি বুঝতেই পারতেছি যে অ্যাঙ্গেল বি ও সি কি হবে 2a। ওকে, এটা যদি এ হয় তাহলে বি ও সি কি হবে 2a। কেন? কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে? সো বৃত্তস্থ কোণ হলো যদি এইখানে আছে তাহলে কেন্দ্রস্থ কোণ কি হবে 2a হবে। আচ্ছা, কথা হইলে এটা যদি 2a হয়ে থাকে, তুমি নর্মালি তুমি চিন্তা করো, নিজ দায়িত্বে তোমরা দেখবা যে ট্রায়াঙ্গেল বি ডিও বা বিওডি, ওকে, ইজ কনগ্রুয়েন্ট টু সিওডি। বাংলায় বললে বিওডি আর সিওডি কি হবে সর্বসম হবে। কেন? এই যে খেয়াল করো, এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক তাহলে এই বাহু সমান। ওকে, এটা কমন, ঠিক আছে? আর এটাও 90, এটাও 90, দ্যাট মিন্স সমকোণী ত্রিভুজ দুইটাই। ওকে, তাহলে কি হবে, দুইটা ত্রিভুজ অবশ্যই কি হবে কনগ্রুয়েন্ট অথবা সর্বসম হবে। আশা করি বুঝতে পারছো। আর সর্বসম যদি হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। দুইটার সামেশন যেহেতু 2a, তাহলে এইটা এ আবার এটাও কি হবে এ হবে। এই তো আমি কিন্তু অ্যাঙ্গেল বের করে ফেলছি, ঠিক আছে? আমি কিন্তু অ্যাঙ্গেল বের করে ফেলছি। তাইলে এখন তুমি চিন্তা করো, আমি যদি এখানে কজ নেই, কেন কজ নিচ্ছি? কজ নেওয়ার একটা কারণ আছে, কি যে আমার এখানে প্রমাণের মধ্যে কজ আছে, আগে কজ দিই, না বের হলে তখন ট্যান নিব, সাইন নিব। ওকে, তো খেয়াল করো, এখানে কজ এ ইকুয়াল টু কত হবে, ভূমি ওডি ডিভাইডেড বাই ওসি হবে। ওসি কিন্তু আবার কি বলা যায়, ব্যাসার্ধ। তাহলে ওডি ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, ওসি কজ এ। সিমিলারলি তোমরা নিজ দায়িত্বে দেখবা বাকিগুলার ক্ষেত্রে, লাইক এটা ওডি দিছি তো, তাহলে ওডি এটা ই বানাই দেই, এটাকে এফ বানাই দেই। হ্যাঁ, ও ই কি হবে, ও ইকুয়াল টু ও সি দাও, ও এ দাও, একটা দিলেই হলো, আমি ও এ দিয়ে দিচ্ছি। ও এ কজ, এটার অপোজিটে কি আছে, বি অ্যাঙ্গেল আছে, কজ বি হবে। নেক্সট, এরপরে কি আছে, ও এফ ইকুয়াল টু কি হবে, এটার সাথে ও এ আছে, ওবি আছে, ওবি দিয়ে দেই, ওবি কস সি হবে। আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, যা বের করার করে ফেলছে, এখন জাস্ট সিম্পল একটা কাজ, ও পয়েন্টের রেসপেক্টে আমরা কি করব, আমরা তুমি নর্মালি চিন্তা করো, ও পয়েন্টের রেসপেক্টে এই তিনটা ফোর্স পি কিউ আর তাদের লব্ধি, পি কিউ আর আমি অ্যাপ্লাই করছি, এটা যা বুঝায় তার লব্ধি একই জিনিস তো, তাই না? ফলাফলই তো। এখন তুমি চিন্তা করো লব্ধি কি হয়েছে, পরিকেন্দ্রগামী, ও দিয়ে গেছে। ওকে, তাহলে বুঝাই যাচ্ছে ও দিয়া যদি যায়, ওকে, ও দিয়া যদি যায়, তাহলে তুমি চিন্তা করো যতই হোক লব্ধির মান যতই হোক, ঠিক আছে, বাট এই ঘূর্ণন বিন্দুগামী যেহেতু হয়েছে, তাহলে কি হবে, মুভমেন্ট বা বলের ভ্রামক কত হবে, শূন্য হবে, ঠিক আছে? বলের ভ্রামক শূন্য হবে। এখন এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো, দেখবা যে এটা প্রমাণ চলে আসছে। লাইক প্রথমত চিন্তা কর, এই আর আর কে আমরা পি কিউ আর এর, ওকে, ও আচ্ছা, এখানে আর না লব্ধি বলছে, তাই তো? এই লব্ধি কিসের কারণে আসছে, পি কিউ আর এর কারণে আসছে, তাই না? এখন তুমি চিন্তা করো পি, তাহলে এটার ডিরেকশন কোন দিকে, এই প্রত্যেকটাই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, মানে প্রত্যেকটাই প্লাস হবে। সো পি ইন্টু কি হবে, এই ঘূর্ণন বিন্দু থেকে তার দূরত্ব ওডি, ওকে, প্লাস প্লাস কই, প্লাস এখানে কি আছে, কিউ ইন্টু কি হবে, ঘূর্ণন বিন্দু থেকে তার দূরত্ব উইচ ইজ ওই, প্লাস এখানে হবে আর ইন্টু ঘূর্ণন বিন্দু থেকে তার দূরত্ব এফ, ও এফ। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন চিন্তা করো, পি ওডি কে কি লেখা যায়, ও সি কস, ও সি কস এ, এরপরে হইলো কিউ, এখানে কি হবে, ও বি, সরি ও এ কস বি, এরপর এটা কি হবে, আর কি আছে, ও বি কস কত 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 সি ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, ও বি, ও এ, ও সি, এই তিনটাই কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান। ওকে, তাহলে ওইগুলাকে কি করতে পারি, আমি বাদ দিতে পারি। তাহলে কি হবে, পি কস এ প্লাস কিউ কস বি প্লাস আর কস সি, শেষ, ইকুয়াল টু 0। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা একটু সামারাইজ করি, অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা কি আদৌ অনেক বড় না? এই আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো এই ম্যাথটা যদি তোমরা পরীক্ষার হলে প্রথম দেখো তাহলে জীবনেও পারবে না, ঠিক আছে? মানে পারবা হয়তো, বা দেখা যাবে এই একটা ম্যাথ করতে গিয়া তোমার 10টা ম্যাথের সময় তুমি নষ্ট করে ফেলছো, ঠিক আছে? এমনও হইতে পারে। তখন কি আর পরীক্ষা দেওয়ার মুড থাকবে না? সব ছিঁড়ে ছুড়ে তোমরা উঠে যাবা, তাই তো? যাই হোক, তো আমরা প্রথমে যেটা করছি, আগে প্রশ্ন যা বলছে এইটাকে ছবিতে কনভার্ট করছি। ওকে, দেন আমরা কি করছি, বলের ভ্রামকের যে কনসেপ্ট এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? বলের ভ্রামকের যে কনসেপ্ট এটা আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। তুমি চিন্তা করো, বিসি সি এ
এবি বরাবর আমরা কি করছি, 3টা ফোর্স অ্যাপ্লাই করছি। এটার কারণে সেন্টারের দিকে দেখো 3টে ফোর্স যেহেতু অ্যাপ্লাই করছি, হয়তো বা তার মধ্যে ঘূর্ণন প্রবণতা থাকতে পারে, কিন্তু ওরা বলে ফেলছে যে পি কিউ আর এর এমন মান যে তাদের লব্ধি কি হয়েছে, কোন দিকে গেছে, পরিকেন্দ্র দিয়ে গেছে। ঠিক আছে, পরিকেন্দ্র দিয়ে গেছে। তাহলে ও পয়েন্টের রেসপেক্টে ওকে এখানে ঘূর্ণন প্রবণতা কি হবে, 0 হবে। ঠিক আছে, ভালো কথা, 0 হইল। হ্যাঁ, এখন আর এর দরুন, মানে আর বলতে লব্ধির দরুন এখানে যে ঘূর্ণন প্রবণতা এটা 0। তাহলে কি হবে, পি এর দরুন, কিউ এর দরুন, আর এর দরুন, ঠিক আছে, এই 3টা ফোর্সের দরুন লব্ধির কি বলা যায়, 3টা ফোর্সের দরুন ঘূর্ণন প্রবণতা, এই বস্তুর ঘূর্ণন প্রবণতাও কি হবে, 0 হবে। আমি আবারও বলি, লব্ধির কারণে যদি এখানে ঘূর্ণন প্রবণতা 0 হয়, দ্যাট মিনস লব্ধি কার কারণে আসছে, পি কিউ আর এর কারণে। ওকে, তাহলে পি বল, কিউ বল এবং আর বলের যে কি বলা যায় বলের ভ্রামকের যোগফল, এটাও কি হবে, 0ই হবে, তাই না? সো আমরা ওই কনসেপ্ট জাস্ট অ্যাপ্লাই করছি। এখন আমি যদি যাই বলের ভ্রামকের সূত্রে, কি হবে, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব। আমরা জাস্ট এখানে লম্ব দূরত্ব বের করার কিছু কাজ করছে, আর কিছু না। ঠিক আছে, সো কনসেপ্ট আর ছোট কিছু অপারেশন ওকে করার মাধ্যমে কি চলে আসছে দেখো, খুবই আপাত দৃষ্টিতে মনে হবে যে জটিল একটা আনসার, এটা কিভাবে জানি বের করতে হবে, হ্যাঁ একটা টেনশন কাজ করে। আর দেখো খুব মানে বলের ভ্রামক ইউজ করে আমরা অনেক ইজিলি কিন্তু এটা সলভ করে দিতে পারি। ঠিক আছে, সো এটা একটা হাতিয়ার, গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আমার মনে হয় তোমাদের কি বলা যায়, তোমাদের কাছে রক্ষিত থাকবে। ঠিক আছে, এবং তোমরা উপযুক্ত সময়ে এটা অ্যাপ্লাই করবা। ওকে, যাই হোক, আশা করি এই টাইপটা বেশ ইন্টারেস্টিং তোমাদের কাছে মনে হয়েছে। ওকে, সিমিলার টাইপের ম্যাথ তোমরা আরো বেশি প্র্যাকটিস করবা। তাহলে চলো একটু সামনে আগে খেয়াল করো। এখন আমরা টাইপ 10 নিয়ে আলোচনা করব। ইভেন এই টাইপ 10 এর মধ্যে আমরা কি করার চেষ্টা করব, বলের ভ্রামকের কনসেপ্টটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, এর বাইরে খেয়াল করো, এর বাইরে আমরা যখন টাইপ 6 নিয়ে আলোচনা করব তখনও দেখবে যে বলের ভ্রামকের কনসেপ্টটা আবার আসতেছে। ঠিক আছে, ওকে, সো খেয়াল করো টাইপ 10 এর আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করি, দেখা যায় কি যে এটা এমসিকিউ তে 2বার আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি। ওকে, রাজশাহী ইউনিভার্সিটিতে রিসেন্টলি আসছে, খুলনা ইউনিভার্সিটিতে বেশ কয়েক বছর আগে আসছে। রিটেন এখন পর্যন্ত আসে নাই, বাট সামনে আসবে না এটা কেউ বলতে পারে না। ঠিক আছে, ওকে, খেয়াল করো, দুটি সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে আমরা কি জানি, লাইক একটা লাঠি আছে। হ্যাঁ, এই লাঠির আমি কতগুলো পয়েন্ট করলাম, একটা এন্ড কে বললাম এ আর একটা এন্ড কে বললাম বি। এ আর বি বিন্দুতে আমরা যদি দুইটা ফোর্স অ্যাপ্লাই করি, একটা হইলো পি আর একটা হইলো কিউ, যদি অ্যাপ্লাই করি তাদের লব্ধি মানে কই পাওয়া যাবে বলতো, এ আর বি এর মাঝখানে পাওয়া যাবে। ঠিক আছে, মাঝখানে বলতে একদম মধ্যখানে না, ভিতরের কোনো একটা বিন্দুতে। ওকে, সো আমরা যদি কি করি, একটা লাঠির এ আর বি পয়েন্টে যদি দুইটা ফোর্স পি আর কিউ অ্যাপ্লাই করে দেই, তখন কি হবে দেখো, লব্ধি এ আর বি এর মাঝের কোনো একটা বিন্দুতে, একদম মধ্যখানে এটা বলি নাই, মাঝের কোনো একটা বিন্দুতে ওকে কি হবে, প্রযুক্ত হবে বা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হইলো কি, কার দিকে থাকবে, বি এর দিকে থাকবে নাকি এর দিকে থাকবে? যদি পি বড় হয়, যদি পি বড় হয় তাহলে কি হবে, পি এর কাছাকাছি হবে। যদি কিউ বড় হয় তাহলে কি হবে, কিউ এর কাছাকাছি হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এবং লব্ধির মান কত হবে, দুইটার সামেশন হবে। কেন, এই তো একই ডিরেকশনে, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 0। এবং তোমরা জানো আলফা ইকুয়াল টু যদি 0 হয় তখন লব্ধির ভ্যালু কি হয়, ওই দুটো বলের যোগফল হয়, যেটা একদম শুরুর লেকচারে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে কিছু ফাইন্ডিংস আছে, খেয়াল করো। এই কন্ডিশন থেকে আমরা দুইটা স্ট্রাকচারে যাইতে পারি, যেটা আমাদের সামনে অনেক ইফেক্টিভ হবে, আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। লাইক তুমি চিন্তা করো, ফোর্স ইনটু কি হবে, খেয়াল করো, এই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব ইকুয়াল টু কি হবে, আরেকটা ফোর্স ইনটু এই ফোর্স বা বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব। ঠিক আছে, গুণ করলে যা পাওয়া যায় পরস্পর সমান হবে। দ্যাট মিনস পি ইন্টু এসি, কিউ ইন্টু বিসি কত হবে, সবসময় ইকুয়াল হবে। আচ্ছা, এখান থেকে কিছু কাজ করা যায়, খেয়াল করো, এটাকে এভাবে লেখা যায়, পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কি হবে, কিউ ডিভাইডেড বাই এসি। আর এখানে যদি যোগ করি, পি প্লাস কিউ বিসি প্লাস এসি। ঠিক আছে, পি প্লাস কিউ হইলো আর বিসি, বিসি প্লাস এসি কত হবে, এবি হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সো এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাইতে পারি, দেখো অ্যাকচুয়ালি এটাই আমি লিখছি, তাই না? ওকে, সো আশা করি বুঝতে পারছো যে খুবই সিম্পল, এবং এই জিনিসগুলো আমরা সামনে অ্যাপ্লাই করব। ঠিক আছে,
লাইক এখন একটু দেখো, 5 মিটার দীর্ঘ একটি হালকা রডের দুই প্রান্তে কি করছি আমরা, 10.5 কেজি ও 24.5 কেজি ওজনের দুটি বস্তু ঝুলানো আছে। একজন লোক বস্তু দুটি সমেত রডটি অনুভূমিক অবস্থায় বহন করতে চায়, ঠিক আছে? সে রডটির কম ওজন ঝুলানো স্থান থেকে কত দূরত্বে ধরবে? আচ্ছা, আমরা আগে সিনারিওটা চিন্তা করি, ঠিক আছে? আমরা আগে সিনারিওটা চিন্তা করি। লাইক এখানে দেখো, কালারটা মনে হয় ওকে, কালারটা ব্ল্যাক হয়ে আছে, এই নাও, ঠিক আছে? এটা হইল রড, ওকে? এটা দুই প্রান্তে কি হয়েছে, একটায় এখানে বলা আছে যে এই বরাবর কত, 10.5 কেজি, আর এই বরাবর 24.5 কেজি কি করছে, ওজনের দুটি বস্তু ঝুলানো আছে, ঠিক আছে? তাহলে বোঝাই যাচ্ছে 24.5 কেজির কাছাকাছি আমার কি হবে, লব্ধিটা হবে, ওকে? লব্ধির ভ্যালু কত হবে, দুটো যদি আমি যোগ করে দেই তাহলে এখানে পাওয়া যাবে 25, 25, 10, 35, 35 কেজি সমপরিমাণ লোড। আচ্ছা, এখন ওরা কি বলছে দেখো, একজন লোক বস্তু দুটি সমেত রডটি অনুভূমিক অবস্থায় বহন করতে চায়, সে রডটির কম ওজন ঝোলানো স্থান থেকে কত দূরত্ব ধরবে? আচ্ছা, কম ওজন ঝোলানো স্থান থেকে কত দূরত্ব ধরবে, দ্যাট ইজ এ বি যদি আমি বলি, আর এটা যদি সি হয় তাহলে এসির ভ্যালু কত এটা ও জানতে চাইছে, ঠিক আছে? এসি কত এটা ও জানতে চাইছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমি এটা দুই ভাবে করব, ওকে? সো চলো প্রথম নিয়মটা আমরা এখানে একটু দেখাই দিই, যেটা তোমরা ইন্টারে করছো, ওকে? লাইক এটা এসির লেন্থ যেহেতু জানতে চাইছে, ধরলাম এটা এক্স, আর পুরোটার লেন্থ যেহেতু 5, তাহলে এটা হলো 5 - x, শেষ, ওকে? আচ্ছা, এখন খেয়াল করো, সবই যেহেতু জানা, তাহলে এখানে 10.5 ইন্টু কত হবে, 10.5 ইন্টু এক্স, ঠিক আছে, ইকুয়াল টু এখানে কত পাওয়া যাচ্ছে, 24.5 ইন্টু 5 - x, ঠিক আছে? তাহলে এখন তুমি চিন্তা করো, এখন নিজেই একটু ক্যালকুলেশন করি, এখানে 10.5 ইন্টু এক্স, এখানে 24.5 ইন্টু কত, এক্স, তাই না? এটাকে যদি ওই পাশে নিয়ে আসি তাহলে কত হবে, 35x, ওকে? নেক্সট, এটাকে আমি আর গুণ করতেছি না, ঠিক আছে? যেহেতু আমার এখানে ক্যালকুলেটর আমি ইউজ করতে পারবো না, তাহলে এখানে আমি ডিরেক্টলি আর গুণ করে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ যেহেতু সবগুলোই মোটামুটি 5 এর মাল্টিপল আকারেই আছে, গুণিতক আকারেই আছে, আমার মনে হয় এমনি হয়ে যাওয়ার কথা, 24.5, আর এখানে হলো 5, আর এখানে হলো 35, সো 1, আর এখানে হলো 7। এখন এটাকে যদি ভাঙাই, আমি জানি 3 × 21 হয়, তারপরে কিন্তু 3.5 বাকি আছে, ওকে? তাহলে কিভাবে পাবো, 7কে যদি আমি কি করি, 0.5 দ্বারা গুণ করে দিই অথবা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি পাওয়া যাবে, 3.5 পাওয়া যাবে। দ্যাট মিনস এটার আনসার কত হবে, খেয়াল করো, 24। তাহলে এটাকে আমি একদম বিস্তারিত তোমাদের জন্য দেখাই, এটা কিভাবে ভাঙা যায় না, 1 মানে 21, আর এখানে হলো 3.5 ডিভাইডেড বাই 7, ঠিক আছে? সো 21 ডিভাইডেড বাই 7 হয় 3, আর 3.5 ডিভাইডেড বাই 7 কত হয়, 0.5, ওকে? তাহলে আনসার হলো 3.5, ওকে? সো এই ক্যালকুলেশন তোমাদের খাতায় লিখতে হবে না, এটা মনে মনে করলেই হবে, বাট আমি থট প্রসেসটা কেমন হবে এটা একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওমা, ওকে? সো থট প্রসেসটা কেমন হবে এটা দেখাই দিচ্ছি, আনসার হলো 3.5। এখন আরো একটা নিয়মে করি, চলো, ওকে? সো অনেকক্ষণ সময় দিয়া আমরা কি করছিলাম, আগে কিছু থিওরি আমরা অ্যাপ্লাই করছি, হ্যাঁ, বাট এখন দেখবে যে একদম ফাস্ট আমরা কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারবো, ঠিক আছে? লাইক এখানে তাকাও, 2 নাম্বার কন্ডিশন আমরা কি পাই, হ্যাঁ, তুমি চিন্তা করো, এইখানে আমরা স্টেবল অবস্থার কথা চিন্তা করতেছি, হ্যাঁ, আমি যখন এই লাঠির উপরে লোড দেই, অবশ্যই এই লোডটার ফলাফল নিচের দিকেই যাবে, মানুষ ধরুন এখানে নাই, কিন্তু মানুষ যদি থাকে এবং এটা স্টেবল অবস্থায় রাখতে চায়, অবশ্যই আমাদের কি করতে হবে, লাইক এইখানে হইলো 10.5, আর ওই দেখা যায় কত, 24.5, ওকে, কেজি, ঠিক আছে? তাদের লব্ধি কত হলো, 35। এই 35টাকে অবশ্যই একটা মানুষ দ্বারা কি করতে হবে, উপরের দিকে প্রতিক্রিয়া দিতে হবে, প্রতিক্রিয়া উপরের দিকে থাকতে হবে, ওকে? তাহলে এটা স্টেবল অবস্থায় থাকবে। আর যদি নিচের দিকেই, মানে আমরা কোনো মানুষ এখানে থাকলো না, তাহলে কি হবে, লাঠি দুইটা ঝুলাই দিছে, অবশ্যই নিচের দিকে পড়বে, ওকে? বস্তু ঝুলাই ঝুলাই না দিলেও তার নিজের ওজনেই কি সেই নিচের দিকে পড়বে, বাট এখানে চিন্তা করো, যেমন এইটা কলম, এটা যদি ছেড়ে দেয় নিচের দিকে পড়বে, ঠিক আছে? বাট আমি হাত দিয়ে কিন্তু কি করছি, উপরের দিকে একটা ফোর্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে? ওকে, স্টেবল অবস্থায় সে আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এক আঙ্গুল দিয়েও করতে পারবো, কারণ মানে আমাদের শরীরে এত শক্তি আছে যে এই একটা কলমকে আমরা কি করতে পারবো, স্টেবল অবস্থায় রাখতে পারবো, তাই না? বাট আমি যদি এখানে হাত ছড়াই দিই, তাহলে কি সে এখানে থাকবে, ঝুলে থাকবে না, সে নিচে পড়ে যাবে,
ওকে, সো অবশ্যই আমাদের উপরের দিকে কি করতে হয়, এটা প্রতিক্রিয়া অথবা ফোর্স দিতে হয়, ঠিক আছে। সো উপরের দিকে কত দিতে হবে, 35। আচ্ছা, এটা হলো এ, এটা বি, আর এটা হলো সি। আমরা যে কোনো, এটা কিন্তু স্টেবল অবস্থায় আছে, ঘুরতেছে না, ঠিক আছে। পুরা সিস্টেমটা কিন্তু ঘুরতেছে না, স্টেবল অবস্থায় আছে। ওকে, তাহলে পুরা সিস্টেমের বলের ভ্রামক কত, 0। এটা আমরা জানি, বলের ভ্রামক কত, 0। আচ্ছা, বলের ভ্রামক যদি 0 হয়ে থাকে, আমরা এখন একটা কাজ করব, যে কোনো পয়েন্ট নেই, আমরা এ পয়েন্টের রেসপেক্টে বলের ভ্রামক চিন্তা করি। এ পয়েন্ট, এ পয়েন্টের রেসপেক্টে, হ্যাঁ। কেন, কারণ তাহলে আমরা ওই যে এসির ভ্যালুতে বের করবো, তাই না, এটা অনেক ইজিলি বের করা যাবে। আচ্ছা, এ পয়েন্ট, সি পয়েন্ট, বি পয়েন্ট, সব যে কোনো পয়েন্টেই এখানে মোমেন্ট বা বলের ভ্রামক কত হবে, 0 হবে। সে তো ঘুরতেছে না। ওকে, আচ্ছা, এটা রেসপেক্টে যদি হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি 10.5 ইন্টু 0। কেন, কারণ এই ফোর্স, মানে এটা তো আমার ঘূর্ণন বিন্দু এখন হয়ে গেছে, ঠিক আছে। ঘূর্ণন বিন্দু যদি হয় এবং ফোর্সটা এদিকেই আছে, লম্ব দূরত্ব কত হবে, 0ই হবে। আচ্ছা, নেক্সট, এটা কোন দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে এটা প্লাস দিচ্ছি 35। এটাকে আমরা কি বলছিলাম আগে, এক্স বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, 35 এক্স। আচ্ছা, নেক্সট, এটা কোন দিকে ঘুরতেছে, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, তাহলে এটা কি হবে, মাইনাস 24.5 ইন্টু কত হবে, এ বি এর ডিস্টেন্স, এখান থেকে এর ডিস্টেন্স কত, 5, প্রশ্ন দেয়া আছে 0। তাহলে এখন দেখো তো, এটা তো 0। ওকে, তাহলে এখন বুঝাই যাচ্ছে এক্স ইকুয়াল টু কত হবে, 24.5 ইন্টু কত, 5 ডিভাইডেড বাই 35। ওকে, তাহলে 3.5 হইতেছে আনসার, 3.5। দেখছো, সো তুমি যদি আইডিয়াটা বুঝতে পারো, ওকে, সিনারিওটা চিন্তা করতে পারো, অনেক ইজিলি কিন্তু এটা সমাধান করা যায় বলের ভ্রামকের মাধ্যমে। এটা হলো ইন্টারে তোমরা এই নিয়মে করছিলা, খুব বেশি যে বড় এমনও না, বাট বলের ভ্রামকের কনসেপ্টে অনেক ইজিলি কিন্তু সলভ করা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এখন খেয়াল করো, একজন লোক একটি লাঠিকে তার কাঁধের উপর অনুভূমিক ভাবে স্থাপন করে এর এক প্রান্তে একটি বস্তু বহন করে। ওকে, এর এক প্রান্তে একটি বস্তু বহন করে, বস্তুটি ডাব্লিউ ওজন এবং তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে কি, এ আর এক্স, ঠিক আছে, হয়, তবে দেখাও যে তার কাঁধের উপর চাপের পরিমাণ পি হবে, যেখানে পি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এ প্লাস এক্স, এটা ডিভাইডেড বাই হবে। ওকে, ডিভাইডেড বাই, আচ্ছা, ডিভাইডেড বাই এক্স। এত, এটা খুবই কমন, খুবই সুন্দর একটা ম্যাথ, এটা মনে হয় ইন্টারে অনেক সময় করছো তোমরা। সো এটা হলো লাঠি, এইখানে বস্তু ঝোলানো আছে, আর এখানে এই যে মানুষটা কাঁধে করে, ঠিক আছে, এই যে কাঁধে করে মানে মানে ওজনটাকে বহন করতেছে, ঠিক আছে। তো পিছনের দিকে কি হবে, পিছনের দিকে হইলো, তুমি চিন্তা করো, ওজন, আর সামনে সে হাত দিয়ে ধরে আছে, ঠিক আছে, সামনে হাত দিয়ে সে ব্যালেন্স করতেছে, এটা কাঁধ আছে। আচ্ছা, সো এই হাত দিয়ে যে ফোর্স দিচ্ছে, এটাকে আমরা এফ বলতেছি, আর যে রেজাল্টেন্ট অথবা লব্ধি, এটা কত, ডাব্লিউ প্লাস এফ, ঠিক আছে, ডাব্লিউ প্লাস এফ। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা আছে, এখন সবাই একটু মনোযোগ দেই, খেয়াল করো, এখানে ডাব্লিউ, এখানে এক্স, এখানে এ, ওকে, এখানে এফ, ঠিক আছে। ওরা এফ তো আমরা ধরছি, ডাব্লিউ দেয়া আছে, এ দেয়া আছে, এক্স দেয়া আছে। ওকে, সো দ্যাট মিনস আমরা এফ, মানে আমাদের লাস্ট আউটকামে না আসলেই ভালো। ওকে, লাস্ট আউটকামে মানে কি বলা যায়, এফ না আসলেই ভালো। আচ্ছা, বাট আমার এই যে লব্ধিটা আসতে হবে, পি এর ভ্যালুটা আসতে হবে, ঠিক আছে। কারণ প্রশ্ন হলো এটা কিভাবে আমরা করতে পারি, চলো আমরা বলের ভ্রামকের কনসেপ্টে যদি আগাই, তাহলে কি হয় এটা একটু দেখার চেষ্টা করি। তুমি চিন্তা করো, এখানে হইলো ডাব্লিউ, ওকে, এইখানে হইলো এফ, এবং অবশ্যই এটা যদি স্টেবল অবস্থায় রাখতে চাই, তাহলে এখানে কত হবে, ডাব্লিউ প্লাস এফ হবে, উইচ ইজ পি। ওরা বলতেছে এটার ভ্যালু হলো পি, এই অংশটুকু এ, আর এটা হলো এক্স, ঠিক আছে। যেহেতু এটা স্টেবল অবস্থায় আছে, আনুভূমিক অবস্থানে বহন করে, ওকে, আর তো কিছু বলে নাই, তাহলে এখানে ঘূর্ণন কিন্তু 0 হবে, তাই না। সো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এ পয়েন্টের রেসপেক্টে আমি চিন্তা করি, এম এ, ওকে, কত হবে, আন্ডা হবে, 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করবো, ওয়েট, এটাকে খুব বেশি একসাথে অনেক লেখা হয়ে গেছে, এটা একটু সরাই দেই, আমরা একটু অন্য কালার ইউজ করি, হ্যাঁ, কেমন জানি লাগতেছিল। আচ্ছা, সো সামেশন অফ এ পয়েন্টের রেসপেক্টে বলের ভ্রামক কত, 0। আচ্ছা, এখন এখন আমরা এখানে একটু মনোযোগ দেই, খেয়াল করো, এখানে পি আছে, ঠিক আছে, হ্যাঁ, এফ আছে। এখন তুমি চিন্তা করো, এটা যদি দেই, ডাব্লিউ পোর্শনটুকু কিন্তু আমার গায়েব হয়ে যাবে,
ঠিক আছে, ডাব্লিউ পোর্শন কিন্তু গায়েব হয়ে যাবে। তাহলে এখন তুমি চিন্তা করো তো, আমরা তো ডাব্লিউ পোর্শন গায়েব করার কোনো ইন্টেনশন কখনোই ছিল না, ঠিক আছে, বাট এফ পোর্শনটা গায়েব করার ইন্টেনশন ছিল। ওকে, এফ পোর্শনটা গায়েব করার ইন্টেনশন ছিল। তাইলে সি পয়েন্টের রেসপেক্টে আমি এখানে বের করি, দেখি কি হয়। ওকে, সি পয়েন্টের রেসপেক্টে, আচ্ছা সি পয়েন্টের রেসপেক্টে যদি করি, এফ ইন্টু 0 হবে, থাকলো। এরপর খেয়াল করো, এখানে তুমি চিন্তা করো এটা কোন দিকে, এটা কোন দিকে, এটা এই পয়েন্টের রেসপেক্টে এটা কোন দিকে। ওকে, এই ফোর্সের কারণে সে কোন দিকে মুভ করতে পারে, এটা যাবে সে ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে এটাকে আমি মাইনাস দিয়ে দিচ্ছি, পি ইন্টু কি হবে, পি ইন্টু এক্স হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট, তারপরে খেয়াল করো এটা রেসপেক্ট, এটা কোন দিকে, এটা হইলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এটা হবে প্লাস। ঠিক আছে, সো এটা কত, ডাব্লিউ ডাব্লিউ ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল টু 0। তাইলে এখন দেখো এটাকে যদি ওই পাশে নিয়ে আসি, তাহলে পি ইন্টু এক্স ইকুয়াল টু কত, ডাব্লিউ ইন্টু এ প্লাস এক্স। ওকে, তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। আশা করি বুঝতে পারছো, দেখছো। আচ্ছা, এত লাইন অফ আসলে লেখার দরকার নেই, আমি জাস্ট বিস্তারিত বোঝানোর জন্য এটা করছি। হ্যাঁ, তো আমরা বলের ভ্রামক এখানে ইউজ করছি, এবং এই ধরনের ম্যাথ তোমরা ইন্টারেও করছো। আগের যে নিয়মটা ছিল, আগের নিয়ম বলতে কি, যে বাম পাশের যে নিয়ম, এই নিয়মে করো, দেখো খুব ইজিলি বের করা যায়। হ্যাঁ, বাট আমরা একটা ডিফারেন্ট এখানে অ্যাপ্রোচ দেখাইছি, এবং আশা করি এটা তোমাদের জীবনটাকে সহজ করবে। খেয়াল করো এখানে কি হয়েছে, প্রথমে রেজাল্ট, আর এটাকে স্টেবল অবস্থায় রাখার জন্য যে প্রতিক্রিয়া। ওকে, এখন আমার এখানে ধারণা ছিল আমি এখান থেকে নিতে পারতাম, বাট এটা নিলে ডাব্লিউ ভ্যানিশ হয়ে যেত, বাট আমার আনসার তো ডাব্লিউ আছে, এটা করা যাবে না। তাহলে কি করছি, এফ তো আর আমার আনসারে নাই, তো আমি এই পয়েন্টে কি করছি, এই পয়েন্টের রেসপেক্টে ঘূর্ণন প্রবণতা বা বলের ভ্রামকটা বের করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা কত, 0। দেন চিন্তা করো, এফ ইন্টু এটার দূরত্ব তো 0, এটা তো আলটিমেটলি আন্ডা হয়ে যাবে, বাট এই পয়েন্টের রেসপেক্টে এটা কোন দিকে ঘুরবে, এটা ঘুরবে হইলো ক্লকওয়াইজ ডিরেকশনে, এই কারণে এটা মাইনাস। এই পয়েন্টের রেসপেক্টে এটা কোন দিকে ঘুরতেছে, এটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, দ্যাট ইজ পজিটিভ। ওকে, বসাইছি, দেখো আনসারটা চলে আসছে। ওকে, বসাইছি, আনসারটা চলে আসছে। আচ্ছা, আমরা যদি এখন একটা কাজ করি, খেয়াল করো, এটা কি ওই যে তোমরা ইন্টারে যেভাবে করছো ওইভাবে একটু করার যদি চেষ্টা করি, তাহলে কি পাওয়া যায়। ওকে, এটা নিয়ে একটু আলোচনা করবো। লাইক তুমি চিন্তা করো, এখানে দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই কত, এক্স। দেখি যা যা আছে আমরা এখানে আউটকামটা বসাই দিব। হ্যাঁ, পরেরটা পরে। খেয়াল করো, ডাব্লিউ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কি হবে, এফ ডিভাইডেড বাই কত, এ। এই দুটো যদি আমি যোগ করে দেই তাহলে কি হবে, ডাব্লিউ প্লাস এফ, আর নিচে কত, এ প্লাস এক্স, শেষ। ওকে, এখন এটাই তো পি, এই দুটো যদি যোগ করি তাহলে এটাই কি, এটা হইলো পি। ওকে, সো মোটামুটি কিন্তু স্ট্রাকচার চলে আসছে। এই যে দেখো, এখন এই দুটো যদি আমি এখন কি করি, অ্যাকুমুলেট করি, তাহলে কি পাওয়া যাবে। খেয়াল করো, এটাকে লেখা যায় ডাব্লিউ ডিভাইডেড বাই এক্স, এটাকে একটু লিখি, এটা হলো পি ডিভাইডেড বাই এ প্লাস এক্স। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হলো ডাব্লিউ ইন্টু এ প্লাস এক্স ডিভাইডেড বাই কত, এক্স। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, খুবই সিম্পল ছিল। ওকে, তো আমরা দুই নিয়মেই দেখাইলাম, বলের ভ্রামকের সিস্টেমেও দেখাইলাম। ওকে, অন দা আদার হ্যান্ড আমরা কি করছি, তোমরা ইন্টারের নিয়মে যেভাবে করছো ওইভাবে দেখাইছি, তোমার যেটা কনভিনিয়েন্ট মনে হয়, যেটা ইজি মনে হয়, তুমি ওইটাই করবা। ওকে, এখন এই ম্যাথ খেয়াল করো, খুবই সুন্দর একটা ম্যাথ, 4 মিটার দীর্ঘ, 4 মিটার দীর্ঘ এবং 15 কেজি ওজনের এবি একটি সমরূপ তক্তা। সমরূপ বলতে মানে কি বলা যায়, ইউনিফর্ম। হ্যাঁ, কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় চিকন, এমন না, ইউনিফর্ম। ওকে, তার ইউনিফর্ম ডেনসিটি আছে এখানে। তক্তা দুটি অবলম্বনের উপর অনুভূমিক ভাবে স্থির আছে, এখানে একটা অবলম্বন আছে, তাদের উপর অনুভূমিক ভাবে, ওকে, হরাইজন্টালি স্থির আছে। একটি অবলম্বন এ প্রান্তে, অন্যটি কই, বি প্রান্তে। ঠিক আছে, অন্যটি বি প্রান্ত হতে 50 সেন্টিমিটার ভিতরে, মানে সি পয়েন্টে। আচ্ছা, একটি বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছাতে সক্ষম হলে বালকটির ওজন কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, বালকটির ওজন কত, এটা আমাদের বের করতে হবে। ঠান্ডা মাথায় চিন্তা করো, খেয়াল করো এখানে। এখন আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এবং এটা তোমাদের ইন্টারের নিয়মে আমি করব। তোমরা বলের ভ্রামকের কনসেপ্টটা পরবর্তীতে অ্যাপ্লাই করে দেখতে পারো যে আসলে কেমন হয়। খেয়াল করো, এই কন্ডিশন অ্যাকচুয়ালি কি বলছে, আগে এই সিনারিও জানা উচিত। হ্যাঁ, না উল্টিয়ে, সো দ্যাট মিন্স ডাব্লিউ এর ওজন কত হইতে পারে, ম্যাক্সিমাম কত হইতে পারে, যার কারণে কি হবে, এটা না উল্টাবে। ঠিক আছে, সো আগে দেখি উল্টানোর কন্ডিশনটা কেমন, দেখতে কেমন। হ্যাঁ, লাইক তুমি চিন্তা করো, তার আগে আমি ছবিটা একটু ক্লিয়ার করি, যেখানে কি বুঝাইতেছে। এটা হলো এবি তক্তা, এটার ওজন হলো 15।
সমরূপ যেহেতু, তাহলে এটার অবশ্যই সেন্টার অফ গ্র্যাভিটি একদম মাঝামাঝি হবে, ও পয়েন্টে হবে। ওকে, তাহলে বুঝাই যাচ্ছে এ ও এটা হইল কত, হাফ, ও সরি অর্ধেক হবে, 4 মিটারের অর্ধেক, তাহলে 2 মিটার হবে, শেষ। ওকে, এও ওবি, এও ওবি এই দুটো সমান। আর কই 15, একদম মাঝামাঝিতে ও পয়েন্টে কি হইতেছে, এই যে ওজনটা কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, এইখানে একটা সাপোর্ট আছে। ওকে, সে আর ফোর্স দিচ্ছে ধরে নিলাম। এখানে আরেকটা সাপোর্ট আছে, যেটা এখানে বলছিল যে 50 সেন্টিমিটার বা হাফ মিটার ভিতরে আছে। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো হাফ মিটার ভিতরে যদি থাকে তাহলে ওসি কত হবে, ওবি তো 2, তাহলে হাফ মিটার যদি ভিতরে থাকে তাহলে এটা 1.5 মিটার হবে। সবই বের করে ফেলছি, ম্যাথ কিন্তু এখানে শেষ, ইজি। আচ্ছা, এরপর তুমি চিন্তা করো এখানে যদি 15 হয়, এটা একটা সাপোর্ট দিচ্ছে, এটা ডাব্লিউ, হ্যাঁ, তাহলে এখানে কত হবে বলতো, ডাব্লিউ প্লাস 15, এটা হলো এস এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এক্সট্রিম সিচুয়েশনটা একটু দেখি। হ্যাঁ, লাইক তুমি চিন্তা করো এখানে একটা সাপোর্ট আছে, এটা কত, এটা আর। ওকে, আরেকটা সাপোর্ট আছে এখানে দিচ্ছি, এটা হলো এস। ঠিক আছে, এখন একটা মানুষ, একটা বালক, বালক কি মানুষ না, বালক মানুষ। আচ্ছা, তো এই বালক কি করতেছে, হেঁটে 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 এই পাশে যাচ্ছে, একদম ফার এন্ডে চলে গেছে। ঠিক আছে, এখন সে যদি তার ওজন বেশি হয়, মোটা হয়, ঠিক আছে, গাট্টা গুট্টা হয়, তখন কি হবে, তখন এখানে লোড বাড়বে, তখন দেখা যাবে কি এমন হইতে পারে যে সাপোর্ট তো দুইটাই আছে, তাই না, এমন হইতে পারে যে একটু সে হেলে গেছে। বুঝছো, দ্যাট মিনস আমার বলা উচিত, খেয়াল করো যে যেখানে সে হরাইজন্টালি ছিল, দুটার সাথে টাচ করেছিল, এখন এই সাপোর্ট থেকে তার টাচ করা, মানে এটা কি হবে, উঠে যাবে আর কি, টাচ করবে না, টাচ করা অবস্থায় থাকবে না। ওকে, এই প্রান্তে চলে গেলে সে আর টাচ করা অবস্থায় থাকবে না। আমরা এটা চাচ্ছি না। ঠিক আছে, আমরা চাচ্ছি যে এই লোডটা সে যাতে নিতে পারে। ঠিক আছে, এখন আমরা এটার ব্যবস্থা করব এবং ডাব্লিউ এর ভ্যালুটা নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখন এই পোর্শনটুকু বাদ দিয়ে দিই। ঠিক আছে, আমরা এই পোর্শনটুকু বাদ দিয়ে দিই, কারণ দুনিয়াটাকে ছোট করি। কিভাবে, চলো 15 আর ডাব্লিউ এর যে লব্ধি, এটা সি পয়েন্টে কাজ করতেছে, এবং ওসি আর ওবি কিন্তু, সরি ওসি আর বিসি কিন্তু আমরা জানি। ঠিক আছে, আমরা জাস্ট এটার রেসপেক্টে কি করবো, ডাব্লিউ এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। ওকে, ম্যাথ কিন্তু খুবই সিম্পল, বাট ব্যাখ্যাটা জানা উচিত যে কি, কেন, কিভাবে, কেন এমন হয়েছে, এটা জানা উচিত। তো খেয়াল করো এখানে দেখো, এখানে ডাব্লিউ, সরি 15 ইন্টু ওসি, ওসি অ্যাকচুয়ালি কত, ওসি অ্যাকচুয়ালি হলো 1.5, ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ইন্টু হাফ, মানে 50 সেন্টিমিটার। ঠিক আছে, সো 15, তাহলে একটা কাজ করি, ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, খেয়াল করো, এটা যদি দুই উপাশে গুণ করে দিই, 1.5 ইন্টু 2 কত হয়, 3 হয়, 3 ইন্টু 15 কত, 45। ঠিক আছে, এটাই হলো আনসার। ওকে, কত হইতে হবে, 45 কেজিতে, যেহেতু দেয়া আছে এটাও কেজি হবে, এটা হলো আনসার। সো আমি এখন একটু বলি, ডাব্লিউ এর ওজন ম্যাক্সিমাম 45 কেজি যদি হয়, ওকে, তখন কি হবে, বস্তুটা, সরি তক্তাটা উল্টাবে না। বাট এর বেশি যদি হয়ে যায়, তক্তা কি হইতে পারে, উল্টাই যাইতে পারে। ঠিক আছে, অ্যাটলিস্ট এটার সাথে লেগে থাকবে, বাট এটার সাথে তখন আর সে লেগে থাকবে না, সঙ্গ ছেড়ে দিবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। ওকে, এবং দেখো এটা যদি বুঝতে পারো অনেক ইজিলি, আসলে কলম তোলার দরকার পড়ে না, এমনি কিন্তু আনসার বের করা যায়। ঠিক আছে, ওকে, এখন আমরা এই ম্যাথটা একটু করব। একজন লোক একটি 6 ফুট দীর্ঘ কাঠিকে তার কাঁধের উপর অনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে একটি ডাব্লিউ ওজনের বস্তু বহন করে। ওকে, কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত, এটা আমাদের বের করতে হবে। কাঁধ হতে হাতের দূরত্ব কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এক লোক 6 ফুট দীর্ঘ, পুরোটা হলো 6, ওকে, দীর্ঘ কাঠিকে, কাঠিকে তার কাঁধের উপর, কাঠি না বলে লাঠি বলতো, সুন্দর লাগতো, তো কাঠিকে তার কাঁধের উপর অনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তের ডাব্লিউ, ওকে, ওজনের একটি বস্তু বহন করে, কাঁধের উপর চাপের পরিমাণ 3 গুণ হলে 3W। তাহলে দেখো, এটা যদি ডাব্লিউ আর এই লব্ধি যদি 3W হয়, অবভিয়াসলি এটা কত হইতে হবে, 2W হইতে হবে। ওকে, আচ্ছা, কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত, কাঁধ হতে হাতের দূরত্ব দেখি তো, হাতটাকে সে কাকে হাত বলছো, আচ্ছা এটা যদি ওজন হয় তাহলে এটা হাত হবে। ঠিক আছে, সো এক্স এর ভ্যালু আমাদের জানতে হবে। সো খুবই সিম্পল, এই ধরনের ম্যাথ তোমরা আগেও করছো। ঠিক আছে, এই ধরনের ম্যাথ আগেও করছো, এখন এটা বলের ভ্রামকের রেসপেক্টে একটু করি। খেয়াল করো, এটা যদি ডাব্লিউ হয়, এটা যদি 2W হয়, ওকে,
আর এটা হলো 3W, ঠিক আছে। নেক্সট এইটুক হইলো এক্স, আর এটা হলো 6 - x। যদি আমার এটা লাগবে না, অ্যাকচুয়ালি এটা দরকার নাই, আমরা অন্য কাহিনীতে করব। ওকে, বাহ। এখন এটা হলো এ, ওই দেখা যায় বি, ওই আমাদের সি, নাকি না উল্টা লিখছি, খেয়াল করো। এটা হলো বি, এটা হলো বি, আর এটা হলো সি। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, আমার দরকার হইলো এক্স, ঠিক আছে, বাট আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে আমি ঘূর্ণন প্রবণতা বের করার চেষ্টা করি, তখন কিন্তু এটা আসবে না, ডিরেক্টলি আসবে না, আসবে বাট ডিরেক্টলি আসবে না। সো এখন কি করব, যতটুক মানে যতটুক প্রয়োজন ততটুকু আয়োজন, তাই না? সো খেয়াল করো, আমার দরকার হইলো এইটা, আমার প্রয়োজন হইলো এক্স, তাহলে এই অনুসারে আমি আয়োজনটা করব। তো কি করব, বি পয়েন্টের রেসপেক্টে আমি বলের ভ্রামকটা বের করব। যেহেতু স্টেবল অবস্থায় আসে, সে ঘুরতেছে না, তাহলে বলের ভ্রামকের ভ্যালু কত হবে, 0 হবে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে 2W প্রথমে কত, এটা 0, যেহেতু ওই পয়েন্টেই ফোর্সটা অ্যাপ্লাই করা হইতেছে। আচ্ছা, এরপরে চিন্তা করো, এই পয়েন্টের রেসপেক্টে এটা কি ক্লকওয়াইজ, তাহলে এটা হলো -3W ইন্টু এক্স। এরপরেরটা কত, এরপরেরটা হইলো প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, তাহলে এটা হলো +6 ইকুয়াল টু 0। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে এখন আমি কি করতে যাচ্ছি। খেয়াল করো, এক্স ইকুয়াল টু কি হবে, নিজ দায়িত্বে তোমরা এটা একটু বের করার চেষ্টা করো। 3W ডিভাইডেড বাই, সরি W, 6W ডিভাইডেড বাই 3W ইকুয়াল টু 2। ওকে, সো এটা ফুটে দেয়া আছে, তাহলে আনসার হবে 2 ফুট। ওকে, আনসার কি হবে, 2 ফুট। সো এটা বলের ভ্রামকের মাধ্যমে করছি, তোমরা এইখান থেকে যে ইন্টারের নিয়ম যেটা শিখছিলে ওইটা অ্যাপ্লাই করে দেখতে পারো। সো আরেকটা ওয়ে তোমাদের দেখাইছি, হ্যাঁ, এখন তুমি এটা অ্যাপ্লাই করবা কি করবা না এটা তোমার ডিসিশন, বাট পরবর্তী আমরা যখন টাইপ নিয়ে আলোচনা করব, পরবর্তী লেকচারে যখন যাব, তখন দেখবা যে বলের ভ্রামকের কনসেপ্টটা তোমাদের টাইম বেশ অনেকখানি সেভ করবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা দুটি বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে কি করব, খেয়াল করো, পি যদি কিউ এর চেয়ে বড় হয়, হ্যাঁ, দুটা বল আছে, এর মধ্যে একটা বল আরেকটা থেকে বড় যদি হয়, ওকে, তখন কি হইতে পারে এটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে তুমি চিন্তা করো যে এখানে একটা দণ্ড আছে, ওকে, খেয়াল করো, এই দণ্ডে আমরা কি করছি, এটার এ আর বি বিন্দুতে দুইটা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, দুইটা ফোর্স অ্যাপ্লাই করছি। সো একটা হলো পি আর একটা হলো কিউ, পি কিন্তু বড়। আচ্ছা, এখন দেখা যায় কি লব্ধি তাদের ক্রিয়া বিন্দুর মাঝের কোনো বিন্দুতে পাওয়া যায় না, এটা বাইরে হয়। বাইরে কার দিকে, এটাও একটা বাইরে, ওই দিকেও একটা বাইরে, কার দিকে হবে, যেটা বড় তার দিকে হবে। ওকে, সো লব্ধি পাওয়া যাবে কার কাছাকাছি বলতো, যেহেতু পি বড়, তাহলে পি এর কাছাকাছি পাওয়া যাবে, ভ্যালু কত হবে, বড় থেকে ছোটটা বিয়োগ, ঠিক আছে, পি মাইনাস কিউ হবে। ওকে, নেক্সট, এখন যদি উল্টাটা হয়, খেয়াল করো, যদি এখন উল্টাটা হয়, লাইক কিউ বড় হয়েছে পি ছোট হয়েছে, তাহলে লব্ধি কোন দিকে পাওয়া যাবে, লব্ধি অবশ্যই কিউ এর কাছাকাছি পাওয়া যাবে, এবং কিউ এর দিক বরাবরই হবে। ওকে, এই কন্ডিশন কি হয় অ্যাকচুয়ালি আমরা এটা ফিল করানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো রেজাল্ট কি হয়, আগের মতোই, আগের সূত্রের মতোই। হ্যাঁ, এটাকে বাংলা ভাষায় কনভার্ট করি, বল যে বিন্দুতে প্রয়োগ করা হয়েছে, বল ইনটু কি হবে, বলের প্রয়োগ বিন্দু থেকে লব্ধির দূরত্ব এসি, আবার আরেকটা বল কিউ, এই কিউ এর ক্রিয়া বিন্দু থেকে লব্ধির দূরত্ব বিসি, গুণফল সমান হয়। এবং এইখান থেকে কি আগের মতোই, খেয়াল করে এটা একটু দেখাই দিই, পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কি হবে, কিউ ডিভাইডেড বাই এসি। হ্যাঁ, আমি যদি বিয়োগ করে দেই তাহলে পি মাইনাস কিউ, আর এখানে কি পাওয়া যাচ্ছে, বিসি মাইনাস এসি। হ্যাঁ, সো খেয়াল করো, ওয়েট ওয়েট, ওকে, সো এখানে কি বিসি থেকে এসি বিয়োগ করলে এবি পাওয়া যায়, ঠিক আছে। তো এখান থেকে এই সূত্র চলে আসে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এগুলো তোমাদের লাইফ সেভ করবে। আচ্ছা, এখন চলো এই ম্যাথটা একটু সলভ করি। এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের মান ও দিক নিচের চিত্রের মাধ্যমে দেয়া হলো। ভালো, যদি লব্ধি বল সি বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং এসি ইকুয়াল টু 5, এসি ইকুয়াল টু কত 5 হয়, তবে এ বি এর মান কত এটা আমাদের বের করতে হবে। খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে। সো খেয়াল করো, আমরা যদি একটু সূত্রের দিকে তাকাই তাহলে কি হয় দেখো তো, এবি কে নিয়ে যে সূত্রটা আছে এটা নিয়ে একটু চিন্তা করি। আমরা সবই জানি এখানে
পি বিসি, সো পি ডিভাইডেড বাই বিসি আর পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এবি। ওকে, সো এগুলো পি কিউ দিয়ে মুখস্থ করার দরকার নেই, একটা বল, ঠিক আছে? এই যে খেয়াল করো, পি এখানে আছে আর বিসি কি কিউ এর সাথে সম্পর্কিত, তাই না? দ্যাট মিনস কিউ যে পয়েন্টে অ্যাপ্লাই করছি এটা থেকে লব্ধির দূরত্ব। পি নিলে কিউ এর কথা চিন্তা করতে হবে, কিউ নিলে পি এর কথা চিন্তা করতে হবে, যদি ডিভাইড আকারে লিখি, ঠিক আছে? আর ডিভাইড আকারেই কিন্তু আমরা এই যে লব্ধির সাথে একটা সম্পর্ক বা লাঠির দৈর্ঘ্যের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারবো, এটা বুঝতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে যদি একটু দেখি, খেয়াল করো, এই যে লব্ধি কই গেল, এই যে এটা হলো লব্ধি। ওকে, লব্ধির সাথে আমরা জানি যে 30 ডিভাইডেড বাই কি হবে, এবি হবে। ওকে, নেক্সট, এখন আমি কি নিলাম, আমার এটা জানা আছে, তাহলে আমি কিউ এর ভ্যালুটা নিব। তাহলে কিউ যদি নেই 15 ডিভাইডেড বাই 5, তাহলে এখন তুমি চিন্তা করো, এটা হলো 150, আর এটা যদি নিচে নিয়ে আসি 15, আর এটা যদি ওই পাশে যায় এবি, তাহলে এবি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি 10 পাচ্ছি, ঠিক আছে? 10, দেখছো? সো সূত্র আছে, এখন কোনটা নিলে সবচেয়ে বেস্ট হয় এটা তোমাদের ডিসাইড করতে হবে। হ্যাঁ, যদি ওটা নাও পারো, এটা না নিয়ে যদি এখান থেকেও শুরু করো তাইলেও হবে, হয়তো কিছু ক্যালকুলেশন একটু করতে হবে আর কি। ওকে, সম্ভব, বাট বুঝতে হবে যে কি করতেছি, উদাই মুখস্থ করলে হবে না। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই ছিল, বেশ ইন্টারেস্টিং একটা লেকচার ছিল। যদিও আমার মনে হয় অনেকে নাক শিটকাইতে পারো যে এখানে 1 স্টার এন্ড 2 স্টারের ম্যাথ বা দুইটা টাইপ আছে। ওকে, বাট আমি বলবো যে দুইটা টাইপই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুইটা টাইপই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বা, সিমিলার টাইপের ম্যাথ বারবার দেখবা। ওকে, বারবার করবা, সমের মধ্যে পারতেছো কিনা এটা ভালো করে অবজার্ভ করবা, ঠিক আছে? ওকে, পরবর্তী লেকচারে আবারও দেখা হবে, ততদিন ভালো থাকো। ওকে।